হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা একটা সেলস টিমের জন্য এবং সেলসে সফলতা আনার জন্য খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন অথবা আপনি যদি এমন কোনো পজিশনে থেকে থাকেন আপনার প্রতিষ্ঠানের যেখানে আপনি ডিফারেন্ট ডিপার্টমেন্টের উপর আপনার অথরিটি আছে। ফর এক্সাম্পল আপনি একজন সিইও, ফর এক্সাম্পল আপনি একজন ডিরেক্টর সেলস অ্যান্ড অপারেশন, এরকম কোনো পজিশনে আছেন এবং আপনার ডিফারেন্ট ডিপার্টমেন্টের উপর অথরিটি এবং ডিসিশন মেকিং পাওয়ার আছে। তো টপিকটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আমি আবার বলছি, সেলস কালচার। ওকে, আমি প্রায়শই দেখেছি অনেক অর্গানাইজেশন রিক্রুটমেন্টের সময় খুব ভালো সেলস পার্সন খুঁজে বের করে, তারপরে তারা একটা ভালো সেলস টিম ফর্ম করে, তারপরে তারা খুবই ভালো প্রমোশন চালায়, মার্কেটিং চালায়, কিন্তু তারপরেও তারা তাদের যে রিকোয়ার্ড একটা সাকসেস পাওয়ার জন্য যেই ইচ্ছা আছে বা রিকোয়ার্ড একটা সাকসেস পাওয়ার যে টার্গেটটা আছে, যে সেলস টার্গেট আছে, খুব সিম্পলি যে রেভিনিউ টার্গেট আছে, সেটা তারা মিট করতে পারে না। তারা সেলস পিপলদের থেকে পর্যাপ্ত পারফরমেন্স পায় না। তখন তারা যেটা করে, সেলস পিপল যারা আছে তাদেরকে ফায়ার করে, আবার নতুন করে হায়ার করে। সবসময় একটা এরকম চেঞ্জের মধ্যে থাকে, কখনো স্টেবিলিটি আনতে পারে না এবং যাতে করে প্রতিষ্ঠানটি তার যেই পর্যাপ্ত সফলতা পাওয়া উচিত সেটা পায় না। এটার একটা বড় কারণ হচ্ছে, আপনি একটা সুন্দর অর্গানাইজেশন ক্রিয়েট করেছেন, একটা ভালো সেলস টিম ক্রিয়েট করেছেন, কিন্তু যে কালচারটা গড়ে তোলার দরকার ছিল সেলস পিপলদের সফলতার জন্য, সেটা আপনি করতে পারেন নাই। এটা হতে পারে যে পর্যাপ্ত নলেজের অভাব আছে, তো সেখানে আমি এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। একটা ফুটবল টিমের কথা ভাবুন, যেখানে স্ট্রাইকারদের মেইন কাজ হচ্ছে গোল করা, রাইট? এটা স্ট্রাইকাররা যদি গোল না করে দেন, এ টিম ক্যানট উইন। ভেরি সিম্পল এক্সাম্পল। কিন্তু আপনি একটা টিমে যদি খুবই ভালো মাপের, ধরা যাক ২ জন বা ৩ জন স্ট্রাইকারকে আপনি কিনলেন, কিন্তু আপনার মিডফিল্ড বেশ উইক এবং ডিফেন্সের অবস্থা বেশ নড়বড়ে। তখন যেটা হতে পারে, যদি স্ট্রাইকাররা অনেকগুলো গোলও করে, তাহলে আপনি যে পরিমাণ গোল খাবেন সেটাতে আর উইন করা পসিবল না। আরেকটা হতে পারে যে মিডফিল্ড উইক থাকার কারণে যে পাস বা বল যোগান দেওয়া স্ট্রাইকারদের প্রয়োজন ছিল, সেটা তারা পায়নি, তারা গোলও করতে পারে নাই। বাট এট দ্য ডে এন্ড মানুষ বলবে যে স্ট্রাইকাররা ভালো না, তারা গোল করতে পারছে না। তো আপনি যদি অনেক ভালো সেলসম্যানদেরকে রিক্রুট করেন, কিন্তু পরবর্তী গিয়ে দেখা গেল যে তারা ভালো করতে পারছে না এবং আপনি বললেন যে ঠিক আছে, তাদের দিয়ে কাজ হবে না, বিদায় করো। ইট ইজ ওকে, বাট আপনাকে একটু এনালাইজ করতে হবে যে আসলে কেন তারা কাজ করতে পারছে না। আপনি কি একটা প্রপার সেলস কালচার কি ইমপ্লিমেন্ট করেছেন আপনার অর্গানাইজেশনে? তো এজন্য এটা একটা অনেক বড় টপিক। আমি কিছু পয়েন্ট বলছি। যদি আপনি এই পয়েন্টগুলো অলরেডি ফলো করে না থাকেন, দেন ইউ শুড স্টার্ট ফলোইং রাইট অ্যাওয়ে টু গেট দ্য পারফরম্যান্স। প্রথমে সেলস কালচারের একটা বড় পার্ট হচ্ছে সেলস প্রসেস। হ্যাঁ? আপনার অর্গানাইজেশনে যে সেলস হচ্ছে, সে সেলসটা শুরু হওয়ার আগের থেকে সেলসটা শেষ হওয়া পর্যন্ত যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলো কি আপনি ডিফাইন করেছেন? সো এইটাকে প্রপারলি ডিফাইন করার এবং প্রতি স্টেপে কার কি রেসপন্সিবিলিটি, এটাকে করার মাধ্যমে একটা সুন্দর সেলস প্রসেস তৈরি করতে হবে। আমি একটা এক্সাম্পল দেই। আমি আমার প্রেজেন্ট যে আমি যে বায়োএস নেটওয়ার্কসে অ্যাজ এ সেলস ডিরেক্টর হিসেবে কাজ করছি, সেটার একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাদের এখানে যদি আমরা কোনো কাস্টমারের সাথে কোনো সেলস ডিল সাইন করি, তাহলে যেটা হয়, আমি আ পরবর্তী স্টেপটা নিয়ে একটু পরে আসছি। যে আমি ধরেন কাস্টমারের কাছ থেকে পিও বা পেলাম। তো পিও পেলেই কিন্তু আমার সেলস এর কাজ শেষ হয়ে গেল না। তো আবার পরবর্তীতে এই পিওটাকে আমার ট্রান্সফার করতে হবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের একটা কেপিআই আছে। সেই কেপিআই অনুযায়ী তারা ওই একটা নির্ধারিত সময়ের মধ্যে তারা ইনভয়েস সাবমিট করবে। এই যে তারা যে ইনভয়েস সাবমিট করবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টও সেলসে ছিল না। তো তাদেরকে আবার কিছু ইনফরমেশন দিতে হবে যে কোন অ্যাড্রেসে ইনফরমেশন সাবমিট করবে, কি ধরনের কোম্পানি, কি ধরনের ডিল হয়েছে, পেমেন্ট টার্মস কি। তো এই তথ্যগুলো নিয়ে তারা ইনভয়েস সাবমিট করবে এবং ইনভয়েস সাবমিট করার পরে যে সেলস পারসন, সেটা আমি হই যদি আমার সেলস ডিল হয় বা আরেকজন হয়, সে ইমেইল লুপে থাকবে এবং সে জানবে যে ইনভয়েসটা সাবমিট হয়েছে। তো পরবর্তীতে যেহেতু আমরা খুব বড় অর্গানাইজেশন না, আমরা সেলস এবং কালেকশন দুজন একজনই পারফর্ম করি। তো আমরা পরবর্তীতে কাস্টমারের সাথে প্রয়োজন হলে ফলো আপ করবো যে তোমার পেমেন্টটা সময় মতো আসেনি। তারপর যখন পেমেন্ট এসে যাবে, তখন যিনি ডিলটা সাইন করেছেন তিনি একটা অনবোর্ডিং ইনফরমেশন কাস্টমারকে দিবেন যে কিভাবে তিনি পরবর্তী ইমপ্লিমেন্টেশন যেতে পারেন। তারপর তার কাজটা হ্যান্ড ওভার হয়ে যাবে। এর যদি আগে যাই, তাহলে আমি যখন প্রসপেক্টিং করছি,
তখন আমি প্রসপেক্টে কি ধরনের ইনফরমেশন দিব, আমার সলিউশনের কি কি ইনফরমেশন দিতে পারবো, কোন সলিউশন ইনফরমেশন বা কতটুকু আমি দিতে পারবো, কোন পর্যায়ে গেলে আমি একজন টেকনিক্যাল এক্সপার্টকে এই ডিসকাশনে ইনভলভ করব, আমার প্রোডাক্ট বা সলিউশনের প্রাইস কত এবং সেই প্রাইসে আমি কতখানি ডিসকাউন্ট দিতে পারি সেটা আমি খুব ভালো মতো জানি। যদি এর বাইরে ডিসকাউন্ট চাওয়া হয় তাহলে আমি কি করব, আমি কার কাছে যাব সেটা আমি জানি। আমি যার কাছে যাব সেই উনি কবের মধ্যে ডিসিশন নেবেন সেটাও আমি খুব ভালো মতো জানি। এবং এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ডিফাইন করা, আপনি দেখেন সেলসের শুরু থেকে সেলসের একেবারে শেষ পর্যায় পর্যন্ত যেই স্টেপগুলো আমরা পারফর্ম করছি এটা একটা ডকুমেন্ট আকারে, তারপর একটা ডায়াগ্রাম আকারে এটাকে পাবলিশ করা হয়েছে। এবং এটাকে যখন একজন সেলস পার্সন যখন অর্গানাইজেশনে জয়েন করছেন তখন তাকে এই ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, যে তুমি এই 2 দিনের মধ্যে এই ডকুমেন্টগুলো পড়ে শেষ করবে। আগে তুমি দৌড়ে কাস্টমার সেল করা শুরু করবা না। আগে তোমার জানতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত কি ধরনের স্টেপগুলো পারফর্ম করে তুমি একটা সেলসকে সাকসেসফুল করতে পারো। সো এই সেলস প্রসেসটাকে ডিফাইন করা এবং এটাকে ডকুমেন্টেড করা খুবই ইম্পর্টেন্ট। একই সাথে আবার মনে রাখতে হবে যখন আপনি একটা সেলস প্রসেস বা ডকুমেন্টেশনকে ডিফাইন করবেন এটা যেন আবার এরকম রিজিড না হয়ে যায় যেন প্রয়োজনের সময় আপনি এটাকে টুইক করতে না পারেন। তাহলে কিন্তু আবার সেলস পিপলরা ডিমোটিভেটেড হবে এবং তারা স্মুথলি ডিসিশন নিতে পারবে না। এক্সাম্পল চাচ্ছেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আমাদের পেমেন্ট টার্মসটা হচ্ছে যে আমরা যখন ইনভয়েস সাবমিট করি আমাদের কাস্টমারের কাছে, আমাদের নিয়মটা হচ্ছে যে ইনভয়েস সাবমিশনের পরপরই পেমেন্ট, মানে পেমেন্ট আপন ইনভয়েস। আপনি যদি রেগুলার বিজনেস হ্যান্ডেল করছেন আপনি এই লাইনটা বুঝবেন। তো কিছু কিছু ক্ষেত্রে এটা ইন্টারনালি আমাদের হাতে ডিসিশন মেকিং দেওয়া আছে, আমরা চাইলে এটাকে 15 ডেজ, 30 ডেজ এবং 60 ডেজও করতে পারি। কখন পারি, ঠিক আছে? এক নম্বর কেসে পারি, আমরা যদি দেখি যে আমাদের সাথে প্রসপেক্টের খুব ভালো ডিসকাশন হয়েছে এবং যে ডিসকাশনটা হয়েছে আমাকে ট্রাস্টওয়ার্দি মনে হচ্ছে এবং তারা খুবই মোটামুটি একটা রেপুটেটেড অর্গানাইজেশন, তাদের ওয়েবসাইট চেক করে, তাদের ক্রেডিট স্কোর চেক করে, তাদের বিজনেস ইনফরমেশন চেক করে এটা বোঝা যায় যে তারা একটা ভালো অর্গানাইজেশন এবং তাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি। সো তো সেই ক্ষেত্রে অ্যাজ এ সেলস ডিরেক্টর অর সেলস ম্যানেজার আমি বলতে পারি ঠিক আছে তুমি তোমাকে 15 ডেজ দিচ্ছি, ইউ ক্যান গো ফর 15 ডেজ, ইউ ক্যান পেমেন্ট আফটার দ্য সাবমিশন, ইউ ক্যান গো পেমেন্ট আফটার 15 ডেজ, ইন দ্য মিন টাইম আই উইল অনবোর্ড ইউ, নো প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি খুব বড় এবং রেপুটেড ব্র্যান্ডের সাথে কাজ করি, আমি কিছুদিন আগে অস্ট্রেলিয়ার খুব বড় এবং মানে মানে ওয়ান অফ দ্য বেস্ট টেলিকম অর্গানাইজেশনের সাথে একটা সেলস ডিল ক্লোজ করেছি। আমার এনডি আছে, আমার নাম বলার এখতিয়ার নাই, আমি বলতে পারছি না। সো এই ক্ষেত্রে সেই অর্গানাইজেশনটার চাহিদা ছিল যে সে 30 ডেজ পরে পেমেন্ট করবে। তো আমি কি আমার ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছি আচ্ছা আমি কি 30 ডেজ দিব? না, আমি জিজ্ঞেস করি নাই। তার কারণ হচ্ছে দ্য ব্র্যান্ড ইজ সো রেপুটেড, দ্য ব্র্যান্ড ইজ সো বিগ। আমরা যদি ওদের সাথে কাজ করতে পারি তাহলে আমাদের ব্র্যান্ড ভ্যালু সাথে ইমপ্রুভ হবে। সো অ্যাজ এ সেলস ডিরেক্টর আই হ্যাভ টেকেন এ ডিসিশন যে হ্যাঁ ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে 30 ডেজ দিয়ে দিলাম। আর আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট যেটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করবে না, সবাই জানবে যেটা ঠিক আছে, এটা ইভেন প্রবাবলি মোর আই ওয়াজ রেডি টু গিভ বিকজ অফ দ্য ব্র্যান্ড রেপুটেশন। সো অ্যাজ এ সেলস ম্যানেজার আপনি যদি এমন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করেন যেটা খুবই রেপুটেড এবং যেখানে আপনার অনেক নাম হতে পারে কাজ করলে, আপনি তাকে বেশি পেমেন্টটা দিতে পারেন। তো এই জিনিসগুলো, এই যে ডিসিশন মেকিং অথরিটিগুলোই আপনার সেলস প্রসেসে থাকতে হবে। ধরেন আপনাকে একটা সেলস ম্যানেজার বা যখন ডিসকাশনে আসে প্রসপেক্ট বা কাস্টমারের সাথে, যখন তাকে কোনো কোশ্চেন করা হয় সে যদি বারবার বলে আমি জিজ্ঞেস করে আসি, তখন এতে করে তার অথরিটিটা লুজ হয়। তার যেই হাইট, তার যেই স্টেটাস, আমি বলি স্টেটাস, তার যে স্টেটাস থাকে সেটা একটা ছোট হয়ে যেতে পারে। সে ভাবতে পারে আমি জাস্ট কথা সে ইম্পর্টেন্ট না, তাহলে তার বসের সাথে কথা বলে দেখি। সো ডিসিশন মেকিং এর এই লিমিটগুলো আপনার সেলস প্রসেসে ডিফাইন্ড থাকতে হবে। তাতে করে যেটা হবে যে সেলস পিপলরা টেবিলে বসেই মোর ডিল ক্লোজ করতে পারবে। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি 30 ডেজ চাই, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ দ্য অথরিটি টু গিভ ইউ 30 ডেজ, নো প্রবলেম, ইউ টেক 30 ডেজ, ইটস অলরাইট। সো এই যে আমি ডিসিশন মেকিং করলাম, সে বুঝতে পারলো যে আই হ্যাভ দ্য অথরিটি টু ডু ইট অ্যান্ড প্র্যাকটিক্যালি আই হ্যাভ দ্য অথরিটি টু ডু ইট। এই অথরিটি সেলস পিপল দিতে হবে এবং তাদের জাজমেন্টের উপর আপনার ডিপেন্ড করতে হবে। আমি এট এ টাইমস অনেকবার দেখেছি অনেক বিজনেস ওনার হতে পারে, সেটা ডিপার্টমেন্ট হতে পারে, এভরি সিঙ্গেল লিটিগিটি বিষয়ে আচ্ছা এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না,
এটা করলে সেলস পিপলদের কিন্তু মোটিভেশন খুবই ডাউন হয়ে যায়। আমার নিজের হয়েছে অনেকবার যে এত মাইক্রো ম্যানেজ মধ্যে আমি থাকতে পারি। আমাকে একটা অথরিটি দেওয়া হোক, আমার জাজমেন্ট এবং ডিসিশনের উপর আস্থা রাখা হোক। আমি ডিসিশন নিব, আমি জাজ করব, আমি সেলস ক্লোজ করব। যদি মনে হয় সমস্যা হচ্ছে, ইউ ক্যান গিভ মি ফিডব্যাক। এটা তোমার ঠিক হয়নি। আই এম ওপেন টু ফিডব্যাক অল দ্য টাইম। সো অ্যাজ এ বিজনেস ওনার অর এ ডিপার্টমেন্টের হেড অথবা সিইও অথবা যেকোনো প্রতিষ্ঠান থাকুন না কেন, আপনার সেলস টিমকে একটা সার্টেন অথরিটির লিমিট এবং বাউন্ডারি এবং আপার লিমিট, লোয়ার লিমিট দিয়ে দিতে হবে, যেন তারা তার মধ্যে প্লে করতে পারে এবং ডিসিশন নিতে পারে। হ্যাঁ, এখন যদি খুব এক্সেপশনাল কিছু হয়, কাস্টমার বলে আমি ৩ মাসে একবার পে করব, আমি 60 ডেজ পরে পে করব। ওকে, আসলে দিস ইজ নট অ্যালাউড ইন আওয়ার প্রসেস, বাট ডিপেন্ডিং অন দ্য সেলস ডিল আই হ্যাভ টু ডিসকাস উইথ মাই ম্যানেজার। এখানে একটা কথা বলি, যদি সেলস ডিলটা খুব ছোট হয়, $5,000 একটা ডিল, 60 ডেজ পেমেন্ট টাইম, নো সরি, দিস ইজ টু স্মল টু গো দেয়ার। $100,000 অনেক বড় পেমেন্ট, কাস্টমারকেও এটা পেমেন্ট করার আগে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে হবে। সো ইয়া, 60 ডেজ পসিবলি প্রবাবলি হতে পারে, আমি একটু কথা বলে দেখি। এক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বড় ডিল হলে ইউ হ্যাভ টু টেক টাইম। তো বুঝা গেল, ডিফাইন এ গুড সেলস প্রসেস and empower is a very good word. Empower your sales team to take certain decision on the table, not coming back to you all the time. আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টেপ আমার মনে হয় যে সার্টেন অটোমেশন খুবই ইম্পর্টেন্ট আপনার সেলস টিমের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করার জন্য এবং তাকে মোটিভেটেড রাখার জন্য। দুই ধরনের হতে পারে। স্পেশালি আমি বলব যে আমি অনেক অর্গানাইজেশনকে দেখেছি, স্পেশালি ইন বাংলাদেশ, যে আপনারা অটোমেশন একটা সিআরএম ব্যবহার করছেন না। অটোমেটেড সিআরএম ব্যবহার না করে আপনি হয়তো এক্সেল ফাইল এবং ওয়ার্ড ফাইলে কাস্টমারদের ইনফরমেশন রাখতেছেন, এবং এতে করে আপনার যেটা সমস্যা হচ্ছে, আপনি আপনার কাস্টমার জার্নি বুঝতে পারছেন না। কাস্টমার সাথে আপনার কবে ইনিশিয়েশন হয়েছিল এবং কবে শেষ হয়েছিল, ফেলিওর অথবা সাকসেসফুল, আমরা জানি না। কিন্তু একটা সিআরএমে যদি রেকর্ডগুলো থাকে, ইমেইল রেকর্ড থাকে, কবে কল করা হয়েছিল সেই রেকর্ডগুলো থাকে, একটা সেলস পিপল কবে মিটিং করেছিল সেই রেকর্ডগুলো থাকে, তাহলে আপনার পক্ষে ডিসিশন মেকিংটা ইজিয়ার হয় এবং আপনি সেলস পিপলদেরকে প্রপার ফিডব্যাক দিতে পারবেন যে ওকে, এখানে আপনার আমি দেখি যে এই প্রসপেক্টটাকে তুমি 2 সপ্তাহ আগে একবার ফলো আপ করেছিলে, খুব গুড প্রসপেক্ট, বাট 2 সপ্তাহের মধ্যে কোনো ফলো আপ রেকর্ড নাই, সো ইটস বেটার ইউ গো অ্যান্ড হ্যাভ এ ফলো আপ উইথ দেম। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে, যদি আপনার সিআরএম এ রেকর্ডেড থাকে আপনার সেলস পিপল এবং কাস্টমারদের যে ইনফরমেশনগুলো, তাহলে একটা সেলস পিপলের জন্য ওই এক্সেল ফাইল বা এমএস ওয়ার্ড ফাইল খোঁজাখুঁজি করার টাইম ওয়েস্ট করতে হয় না। আপনি একটা অটোমেটেড সিআরএম, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আমার প্রেফার কিছু ব্র্যান্ড আছে, আমি এখনই বলছি না, আমি নট অ্যাফিলিয়েটেড না। সো আপনার ওখানে আপনি সেলস পিপল কাস্টমারের নাম দিয়ে বা কোনো সিচুয়েশন দিয়ে সার্চ করে আপনি সেই ক্রাইটেরিয়াগুলো বের করে নিতে পারেন। সিআরএম ড্যাশবোর্ড থাকার আরও সুবিধা হচ্ছে, আপনার উইকলি মান্থলি রিপোর্টগুলো কুইকলি জেনারেট করা যায়। সেলস নাম্বার কতগুলো পাইপলাইনে আছে, কতগুলো আসছে, তারপরে কত পার্সেন্ট ডিল ফেলিওর হচ্ছে, এই ডেটাগুলো, এই অ্যানালিটিক ডেটাগুলো পাওয়া যায়। সো এটা অ্যানালিটিক ডেটা পাওয়া খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ সেলস অর্গানাইজেশনকে অ্যাজাইল এবং যদি গুড স্পিডের উপর রাখতে হয়, যদি একটা কুইক ডিসিশন মেকিংয়ের সিচুয়েশনে রাখতে হয়, তাহলে আপনার এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো এটা মনে হয় এটা মনে হয় সেকেন্ড লাস্ট ইম্পর্টেন্ট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুগেদার, বিকজ লাস্ট দুইটা পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমে প্রসেসের কথা বলেছি, টেকনোলজির কথা বলেছি, দিজ আর মাস্ট, দিজ আর বেসিক। যদি আপনার কোনো বড় অর্গানাইজেশন হয়, আমি এই ধরনের অর্গানাইজেশনে কাজ করেছি, অনেক বড় অর্গানাইজেশন, অনেক ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে বস আছে, বসরা খুবই পাওয়ারফুল, দ্যাটস ভেরি গ্রেট, নট এ বিগ ডিল। আপনার অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্টের বাইরেও এইচআর, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, কাস্টমার সার্ভিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিগ্যাল, যতগুলো ডিপার্টমেন্ট আছে, তাদের মনে রাখতে হবে দোজ ডিপার্টমেন্ট এক্সিস্ট বিকজ ইউ হ্যাভ এ রেভিনিউ। অ্যাম আই রাইট এট দিস পয়েন্ট? যে আপনার যদি অর্গানাইজেশনে আর্নিং না থাকে, তাহলে কি অন্য কোনো ডিপার্টমেন্ট এক্সিস্ট করবে? অর কোনো 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 ভায়াবিলিটি আছে যে আপনি একটা অর্গানাইজেশন ধরেন আপনি সেল করছেন না, কিন্তু আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছেন, এইচআর ডিপার্টমেন্ট আছে, লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, প্রসেস আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, সব আছে, কিন্তু আপনি সেলস করছেন না। ইউ ক্যান থিঙ্ক অফ লাইট, এটা আসলে কোনো ভায়াবিলিটি নাই। তো সব ডিপার্টমেন্টের কাজ হবে এমন একটা কালচার তৈরি করা, যে কালচারে আপনাদের সেলস পিপলরা মোটিভেটেড ফিল করবে। আমি খুব যদি ক্লিন ল্যাঙ্গুয়েজে বলি, বসিং কালচার না।
আবার সেলস পিপলরা যে বসিং করছে তা না, কিন্তু এমন একটা কালচার আপনাকে তৈরি করতে হবে যেখানে পারস্পরিক সহায়তার মাধ্যমে সেলস পিপলরা মোটিভেটেড ফিল করে। ফর এক্সাম্পল, সেলস পিপল হয়তো এইচআর এর কাছে একটা কাজ নিয়ে গিয়েছে, তার একটু ইম্পর্টেন্ট, তার হয়তো কাজটা তার হয়তো কাজটা তাড়াতাড়ি ছেড়ে দিলে সে কাস্টমারকে কল করতে পারবে। ও আমার খুব ব্যস্ত, আমি কাজ করতে পারছি, হতে পারে সে ব্যস্ত, কিন্তু অনেক সময় আমি দেখেছি জাস্ট ডিপার্টমেন্টাল ইগোর জন্য এগুলো বলা হয়। অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট খুব ঝাঁপিয়ে পড়ে, আমার উপর অসংখ্যবার পড়েছে। সো এই জন্য আমি আবার এটা বলছি যে ক্যাশ কেন কালেকশন হচ্ছে না, কেন কাস্টমার পে করছে না, লাইক they are come from an authoritative point of view, which is not bad. They have the authority for the money, but they have to understand that the sales people who make the sales, now if you again pound him to get the money, if you have a collection team, good, use the collection team, or if you need sales people's uh, involvement to get the money, তাহলে প্রথমে এটা প্রসেসে ডিফাইন করে তাকে বলে দেওয়া উচিত তোমার এই পর্যন্ত তোমার দায়িত্ব আছে। If you push the sales people to do something that is outside of the sales, they will be demotivated like heavily. ফর এক্সাম্পল, আমি এটাও দেখেছি যে এইচআর ডিপার্টমেন্টে এসে বলে যে ট্রেনিং করতে হবে, এই ট্রেনিং করতে হবে, সেই ট্রেনিং করতে হবে, কিন্তু কখনো দে হ্যাভ নট সিট উইথ দ্য সেলস পিপল অ্যান্ড সে ওকে তোমার কি ধরনের ট্রেনিং দরকার বলে মনে করো, তোমার কি কি স্কিলের গ্যাপ আছে, তোমার কি সফট স্কিলের গ্যাপ আছে, লিডারশিপ ট্রেনিং করতে চাও, অথবা তুমি সলিউশন ট্রেনিং করতে চাও, তুমি যদি একটা টেকনিক্যাল সেল করো, তুমি কি এই বিষয়ে কোনো ট্রেনিং করতে চাও। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া, সেটাতে করে সেলস পিপল লাভ হবে। সেটা আসলে ট্রেনিং ছাপায় দেওয়া হলো, আপনি ট্রেনিংটা করতেই হবে তোমাকে। Ultimately, people will do it a very bad way. They will not learn anything. They just follow something that is not very useful. So, as a owner, অথবা as a authoritative head of an organization, you should make a culture where every department respects each other's work. In the meantime, salespeople feel motivated to keep the sales ongoing. This is the most important part of the culture. আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কালচার হচ্ছে যে সেলস পিপল যদি কোনো সলিউশন সেল করে, এটা সলিউশন সেলের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেলিভারি করবে এবং কাস্টমার সাপোর্ট পরবর্তী সেলস সাপোর্টটা দিবে। এক্ষেত্রে সেলস পিপলের কিন্তু কোনো ইনভলভমেন্ট নাই। সো একজন প্রজেক্ট ম্যানেজার যখন ডেলিভারি দিবে বা একজন কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ যখন কাস্টমার সাথে কথা বলবে, তার মধ্যে যেন সেলস ফ্লেভারটা থাকে। নট নেসেসারি তারা প্রোডাক্টটা সেল করছে, কিন্তু সেলস ফ্লেভার মানে হচ্ছে তারা এমনভাবে কাজটা করে যেন কাস্টমার স্যাটিসফাইড হয়। যদি সেলস পিপল সেলসটাকে মেক করে সে চলে যায় এবং কাস্টমারের খুব বাজে এক্সপিরিয়েন্স হয় অপারেশনাল দিক থেকে, সেটা ডেলিভারি এবং সাপোর্ট যে কোনোখানে হতে পারে, তাহলে কিন্তু তারা আর আপনার কাছে ব্যাক করতে মোটিভেটেড হবে না। সো সেলসের যেই আলটিমেট অবজেক্টিভ ছিল, হয়তো আপনি ফার্স্ট একটা ট্রানজাকশন পেয়েছেন, কিন্তু পরবর্তীতে রিটেনশনটা হচ্ছে না। সো অর্গানাইজেশনকে এমনভাবে পারফর্ম করতে হবে যেন কাস্টমার সবসময় ওয়েলকাম এবং ওয়ার্ম ফিল করে এবং তার যেই নিডসগুলো আছে সেটা প্রপারলি অ্যাড্রেস হয়। এখানে একটা প্রো টিপস দেই, কাস্টমারকে নিডস ইমিডিয়েটলি ফিল আপ করার থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কমিউনিকেটিভ হওয়া। এটা আমি আমার লাইফ থেকে দেখেছি। হয়তো কাস্টমার একটা প্রবলেম নিয়ে ইমেল করেছে, সেটা কেউ রেসপন্স করছে না, কিন্তু এটা হয়তো সেলসের সমস্যা, সেলস পরবর্তী সমস্যা, সে বসে আছে, হয়তো আরেকজন করবে। এক্ষেত্রে ফার্স্ট পিক হওয়া উচিত যে ও তোমার প্রবলেমটা আমি পেয়েছি, আই এম লুকিং অ্যাট ইট, প্লিজ গিভ মি সাম 1 or 2 ডে টাইম। তো যখনই আপনি আপনার কাস্টমারকে অ্যাসিওর করবেন যে কোনো প্রবলেমকে আমি পেয়েছি এবং অ্যাড্রেস করছি, তখন ফার্স্ট লেভেল অফ ফিয়ার, মানুষের কিন্তু ফিয়ার থেকে এগুলো আসে যে আমি ভয় পাচ্ছি, আমার প্রবলেমটা কেউ ডিসকাস করছে না। তো ওকে, ঠিক আছে, সামওয়ান অ্যাট লিস্ট টেকিং কেয়ার অফ ইট, আমি একটু রিলিফ ফিল করলাম, ফাইন, রাইট। সো এই ধরনের কমিউনিকেশন ট্রেনিং অর্গানাইজেশনে দেওয়া, আর্জেন্সি বোঝানো, ওনারশিপ তৈরি করা, এগুলো অ্যাজ এ অর্গানাইজেশন লিডার আপনার অবশ্যই করা উচিত। এবার লাস্ট পয়েন্ট, সবচেয়ে লাস্ট পয়েন্ট নিয়ে আসি। সেলস পিপলদের পারফরমেন্স অফকোর্স ইভ্যালুয়েট হয় নাম্বার দিয়ে। এটা শুনতে ভালো শোনাক, রুড শোনাক, এটা দ্যাটস আওয়ার লাইফ। আমার টার্গেট আছে, দিন শেষে সেই টার্গেট যদি আমি মিট করি আই এম হিরো, টার্গেট যদি মিডিয়াম মিট করি আই এম ওকে, আই এম গুড, আর টার্গেট যদি একদম খারাপভাবে মিট করি বা না মিট করি দেন আই এম জিরো। দিস ইজ আওয়ার লাইফ, দ্যাটস ওকে। কিন্তু আপনার অর্গানাইজেশনের কালচারে সেলস পিপলদের এফোর্টকে রিকগনাইজ করার মতো ব্যবস্থা থাকতে হবে, বা এজ এ লিডার আপনার করতে হবে। আমি দুই ধরনের অর্গানাইজেশনে কাজ করেছি, যারা আমার এফোর্টকে রিকগনাইজ করে, যারা করে নাই, বাট বোথ আর ওকে, আই ডু নট রিয়েলি মাইন্ড। আপনি একটা সেলস ডিল, স্পেশালি একটা কমপ্লেক্স B2B সেলস ডিল, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা সেলস পিপলকে অনেক এফোর্ট দিতে হয়। যদি সিনসিয়ার হয়, সে তার অনেক সব ব্যক্তিগত সময়কে
দূরে রেখেও সে কাজটা করে। এটা তার নিজের জন্যও করে, অর্গানাইজেশনের জন্যও করে। এবং ফাইনালি সেলস ডিলটা সাকসেসফুল নাও হইতে পারে। ইটস ওকে। দেন ইউ নিড টু এট লিস্ট টেল হিম, ওকে, ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব। তুমি এখানে ভালো এফোর্ট দিতে চেষ্টা করেছো, আচ্ছা হয় নাই, ঠিক আছে, নো প্রবলেম, ইউ মুভ টু আদার। অথবা সে সাকসেসফুল হয়েছে, অ্যাট লিস্ট সবাইকে বা তাকে রিকগনাইজ করা যে হ্যাঁ আপনি যে কাজটা করেছেন খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা অর্গানাইজেশনের কাজে লাগবে। এই রিকগনিশনের ওয়ার্ডগুলো একটা মানুষকে, যদি এটা প্রপার অথরিটি এবং টপ অথরিটি থেকে আসে, তার সে অনেক মোটিভেটেড ফিল করে। এই যে আমরা বলি সেলস মোটিভেশন অনেক কিছু বলি, কিন্তু এইটাকে করার খুব সহজ উপায় হচ্ছে তাকে একটা সেলস পিপলের এফোর্টকে রিকগনাইজ করা। ওকে, আপনি তাকে সিম্পলি রিকগনাইজ করেন, তাহলে সে খুবই হ্যাপি হবে এবং সে পরবর্তী সেলস ডিলটাকে আরো মন দিয়ে করবে, আরো 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 ফোকাস দিয়ে করবে। হয়তো সে অলরেডি ফোকাসে, আরো ফোকাস দিয়ে করবে। ঠিক আছে? তো আমার মনে হয় যে আজকের আলোচনাটা আমি বলবো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এ বিজনেস ওনার অ্যাগেইন, অর ফর সামওয়ান যাদের অর্গানাইজেশনাল অথরিটি আছে ওভার ডিফারেন্ট ডিপার্টমেন্ট। আপনি যদি এই গাইডলাইন অনুযায়ী আপনার পরবর্তী স্টেপগুলোকে ডিফাইন করেন এবং সেলস একটা সেলস কালচার তৈরি করেন in every possible way, then you will see that sales will flow really well. You will get good revenue, your sales will be up, numbers will be good, organization will be happy at that. So আপনি আরো বড় কিছু করতে পারবেন। So thank you very much শোনার জন্য, এবং হোপফুলি শুধু শুনলেই না, আপনার যিনি শুনেছেন তার যদি এটা প্রয়োগ করার কোনো উপায় থাকে প্লিজ প্রয়োগ করুন, বিকজ নলেজ ইজ নট দ্য পাওয়ার, নলেজ ইজ অনলি হাফ ওয়ে থ্রু থিং। নলেজের অ্যাপ্লিকেশন হচ্ছে রিয়েল পাওয়ার। অ্যাপ্লাই করুন নলেজটাকে এবং এগিয়ে যান সামনে, আরো ভালো করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আবার আরেকদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চিয়ার্স।